আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা পড়েছি রক্তকণিকা, রক্তরস এবং রক্তর নানা বৈশিষ্ট্য সম্পর্কে। আজকে আমরা পড়ব আমাদের দেহে স্বাভাবিক অবস্থায় কেন রক্ত জমাট বাঁধে না, আমাদের দেহে কোথাও কেটে গেলে সেই রক্ত ক্ষরণের স্বাভাবিক সময়কালটা কত, আবার অনুরূপভাবে দেহ কর্তৃক বা রক্তনালীতে রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময়কালটা কত, এবং রক্তনালীর কোথাও কেটে গেলে বা ব্লাড কোয়াগুলেশনের 13টি ফ্যাক্টর সম্পর্কে, রক্ত জমাট বাঁধার কৌশল সম্পর্কে, এবং আমরা চেষ্টা করব লাস্টে অ্যানিমেশন দ্বারা তোমাদের বুঝাই দিতে যে রক্ত জমাট বাঁধার কৌশলটা কেমন। তো চলো জেনে নেওয়া যাক। তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কে যে ফেসবুক পেজে অ্যাড হয়ে যাও। তো আমাদের স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বাঁধে না কেন আমাদের দেহের ভেতরে বা রক্তনালীতে, আমাদের রক্তনালীতে 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 রক্ত জমাট না বাঁধার বেশ কিছু কারণ আছে। তার ভেতরে যদি আমি সহজ কারণটা বলতে যাই, যে আমাদের রক্তের গতিবেগ, রক্তের প্রবাহ বেগ। আমরা জানি যে রক্তনালীতে বেশ দ্রুত গতিতে রক্ত প্রবাহের কারণে বা দ্রুত গতির কোনো প্রবাহ সহজে জমাট বাঁধতে চায় না। তো রক্তের এই প্রবাহ বেগের কারণে রক্ত জমাট বাঁধতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার যে আমাদের রক্তনালী আছে, রক্তনালীর মসৃণ অন্তঃপ্রাচীর। 3 নম্বর পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে আমাদের দেহের ভেতরে রক্তনালীতে দুই ধরনের পদার্থ থাকে। একটা হচ্ছে প্রোকোয়াগুল্যান্ট এবং হচ্ছে কোয়াগুল্যান্ট। প্রোকোয়াগুল্যান্ট এবং অ্যান্টিকোয়াগুল্যান্ট। প্রোকোয়াগুল্যান্টগুলো কোন জিনিস? প্রোকোয়াগুল্যান্ট হচ্ছে যারা, কোয়াগুল্যান্ট মানে হচ্ছে রক্ত জমাট বাঁধানো, কোয়াগুল্যান্ট মানে হচ্ছে জমাট বাঁধা, যারা জমাট বাঁধায়। তাহলে প্রোকোয়াগুল্যান্ট হচ্ছে যারা রক্ত জমাট বাঁধতে দেয়। আর অ্যান্টি কোয়াগুলেন্ট হচ্ছে, অ্যান্টি মানে বিপরীত এবং কোয়াগুলেন্ট মানে জমাট বাঁধা। তাহলে জমাট বাঁধার বিপরীতে যারা কাজ করে, মানে রক্ত জমাট বাঁধতে দেয় না যারা, এটা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট। আমাদের দেহে প্রোকোয়াগুলেন্ট এবং অ্যান্টি কোয়াগুলেন্ট দুটাই রক্তনালীতে বিদ্যমান। কিন্তু কেন আমাদের দেহে সবসময় রক্ত জমাট বাঁধে না? কারণ হচ্ছে রক্তনালীতে যে অ্যান্টি কোয়াগুলেন্ট আছে সেটা প্রোকোয়াগুলেন্টের চাইতে বেশি সক্রিয় থাকে, এবং অ্যান্টিকোয়াগুলেন্ট যেহেতু প্রোকোয়াগুলেন্টের চাইতে বেশি সক্রিয়, এর কারণে রক্ত স্বাভাবিকভাবে জমাট বাঁধে না। তাহলে তোমাদের দেহে বা আমাদের দেহে রক্তনালীতে সবসময় রক্ত জমাট বাঁধার এবং না বাঁধার পেছনে ফ্যাক্টরগুলো কাজ করে। প্রায় 50টি ফ্যাক্টর রক্ত জমাট বাঁধা এবং না বাঁধার পেছনে প্রভাবিত করে, এবং দুই পক্ষই কাজ করে। কিন্তু রক্ত জমাট যারা বাঁধতে দেয় না তারা সবসময় বেশি সক্রিয় থাকে বলে আমাদের দেহের স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বাঁধতে পারে না। কিন্তু কোনো ক্ষত স্থান অথবা বিভিন্ন ডিজিজ কন্ডিশনে বা রোগাক্রান্ত অবস্থায় রক্ত জমাট বেঁধে যায়, তখন কিন্তু প্রোকোয়াগুলেন্টগুলো বেশি সক্রিয় হয়ে যায়। তাহলে প্রায় পঞ্চাশটি ফ্যাক্টর রক্ত জমাট বাঁধা বা না বাঁধাতে প্রভাব বিস্তার করে। এর ভেতরে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোকোয়াগুলেন্ট, অপরটি হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট আবার বলছি, প্রোকোয়াগুলেন্ট যারা, তারা হচ্ছে জমাট বাঁধতে সাহায্য করে, জমাট বাঁধতে সাহায্য করে, এবং অ্যান্টিকোয়াগুলেন্ট জমাট প্রতিরোধে সাহায্য করে, জমাট বাঁধা প্রতিরোধ করে।
এরপরে আমরা যদি আরও ফ্যাক্টরগুলো দেখতে চাই, তার ভিতরে মাথায় রাখতে হবে যে এই অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু সবসময় বেশি সক্রিয় থাকে স্বাভাবিক অবস্থায়, এই জন্যই আমাদের দেহে রক্ত জমাট বাঁধতে পারে না স্বাভাবিক অবস্থায়। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টের ভেতরে আমাদের রক্তে হেপারিনের উপস্থিতি। রক্তে হেপারিন এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা বেসোফিল থেকে তৈরি হয় এবং এই হেপারিনটা হচ্ছে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড। হেপারিন হচ্ছে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড এবং এই হেপারিন আমরা আগেই পড়ছি যে বেসোফিল থেকে তৈরি হয়। মূলত এই 4টা হচ্ছে প্রধান কারণ আমাদের রক্ত জমাট না বাঁধার। আরও যদি কিছু কারণ বলতে হয় তাহলে আরেকটা কারণ বলা যেতে পারে। সেই কারণটা হচ্ছে যে যখন রক্ত জমাট বাঁধে, তার মানে যখন প্রোকোয়াগুলেন্টগুলো বেশি সক্রিয় হয়ে যায়, তখন রক্তনালীতে যদি তার থেকে যায় তাহলে কিন্তু ওই সক্রিয় প্রোকোয়াগুলেন্টগুলো আমাদের স্বাভাবিক রক্তকে জমাট বাঁধায় দিতে পারে। তো আমরা কি করি, আমাদের দেহ যে যকৃৎ আছে, যকৃৎটা এদের অপসারিত করে দেয়। তো এই সক্রিয় প্রোকোয়াগুলেন্টগুলো যকৃৎ দ্বারা অপসারিত হওয়ার কারণে আমাদের রক্ত জমাট বাঁধতে পারে না। তাহলে 5 নাম্বার কারণ বলা যেতে পারে যে যকৃৎ দ্বারা সক্রিয় প্রোকোয়াগুলেন্টের অপসারণ। মূলত এই 5টা কারণে স্বাভাবিক অবস্থায় আমাদের দেহে রক্ত জমাট বাঁধে না। এরপরে আমাদের পড়ার টপিক হচ্ছে সাধারণ রক্তক্ষরণকাল। সাধারণ রক্তক্ষরণকাল মানে হচ্ছে যে যদি কোথাও আমাদের দেহে কখনো কেটে যায় তাহলে কতক্ষণ যাবত যদি রক্তপাত ঘটে সেটাকে আমরা স্বাভাবিক বলবো। স্বাভাবিক রক্তক্ষরণকাল হচ্ছে মানুষের দেহে, বা এটাকে আমরা বলি হচ্ছে ব্লিডিং টাইম। স্বাভাবিক রক্তক্ষরণকাল হচ্ছে 1 থেকে 4 মিনিট। 1 থেকে 4 মিনিট, এটাকে আমরা বলি ব্লিডিং টাইম। সংক্ষেপে বিটি বলে থাকি। এবং বিটি টেস্ট করা হয় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিটি টেস্ট, সিটি টেস্ট করা হয়। সিটি টেস্ট হচ্ছে একটা স্বাভাবিক মানুষের রক্ততঞ্চনকাল, রক্ত জমাট বাঁধতে, মানে কতক্ষণ পরে আর রক্তপাত হবে না, স্বাভাবিকভাবে কেটে গেলে, তুমি কোনো অ্যান্টিসেপটিক ইউজ করোনি কিন্তু স্বাভাবিকভাবে রক্তক্ষরণটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 3 থেকে 8 মিনিট। 3 থেকে 8 মিনিট, 3 to 8 মিনিট। আর স্বাভাবিক রক্তক্ষরণকাল 1 to 4 মিনিট। এটাকে আমরা সংক্ষেপে বলি সিটি। ক্লটিং টাইম, ক্লট মানে হচ্ছে জমাট বাঁধা, ক্লটিং মানে জমাট বাঁধা, তো ক্লটিং টাইম বলা হয়, বা মানে কোয়াগুলেশন টাইম আর কি, ক্লটিং টাইম বা কোয়াগুলেশন টাইম। এরপরে আমরা দেখব যে ক্লটিং ফ্যাক্টর। আমাদের ক্লটিং ফ্যাক্টর আসলে কি? ক্লটিং ফ্যাক্টর পড়ার আগে আমাদের একটু দেখে নিতে হবে যে রক্ততঞ্চন কাকে বলে। আসলে রক্ততঞ্চন হচ্ছে এক ধরনের বেশ জটিল প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় দেহের কোনো স্থান কেটে গেলে অথবা রক্তপাত ঘটলে রক্ত জমাট বেঁধে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়াকে আমরা রক্ততঞ্চন বলি। এবং বুঝাইতে গেলে ধরো তোমার কোনো স্থানে কেটে গেছে, আপনি কিছুক্ষণ পর দেখবা যে রক্ত আর পড়তেছে না। তাহলে কেন পড়তেছে না? সেখানে কোনো কিছু ঘটছে যার কারণে তোমার দেহের ওইখানে রক্তপাত বন্ধ হয়ে গেছে। তো এই আপনি রক্তপাত বন্ধ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলতেছি রক্ততঞ্চন প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ার পেছনে, এই রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশনের পেছনে প্রায় 13টি ফ্যাক্টর কাজ করে।
13টি ফ্যাক্টর কাজ করে, যার ভিতরে 4টি হচ্ছে প্রধান ফ্যাক্টর। তো চলো আমরা একটু 13টি ফ্যাক্টর দেখে নিই। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে 13টি ফ্যাক্টরের ভেতরে যে 13টি ফ্যাক্টর আছে, এই 13টি ফ্যাক্টরই তোমাকে মুখস্থ রাখতে হবে এবং এদের সিরিয়ালি নাম্বার ওয়াইজ, ওলট পালট করা যাবে না। আমি যদি বলি 7 নাম্বার ফ্যাক্টর, তোমাকে বলতে হবে 7 নাম্বার ফ্যাক্টর স্টেবল ফ্যাক্টর, তোমাকে বলতে হবে যে, আমি যদি বলি 9 নাম্বার ফ্যাক্টর, তোমাকে বলতে হবে ক্রিসমাস ফ্যাক্টর। তুমি এটাকে উল্টাপাল্টা করতে পারবে না। তো আসো আমরা ফ্যাক্টরগুলো দেখে নিই। রক্ততঞ্চন ফ্যাক্টর বা ব্লাড ক্লটিং ফ্যাক্টর। ব্লাড ক্লটিং ফ্যাক্টর কয়টা? 13টি। 1 নম্বরে আসে ফাইব্রিনোজেন। তোমরা জানো যে এটা একটা ইম্পর্ট্যান্ট কি বলো, প্লাজমা প্রোটিন। দ্বিতীয়তে আসে প্রথমবিন। আচ্ছা, আমি ইংলিশ বাংলা দুটোই লিখে দিই তোমাদের জন্য। প্রোথ্রম্বিন। তিন নাম্বার পয়েন্ট আসে থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিনের আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি টিস্যু ফ্যাক্টর। টিস্যু ফ্যাক্টর। তো কখনো যদি দেখো যে টিস্যু ফ্যাক্টর লেখা, তখন বুঝবা যে এটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, টিস্যু ফ্যাক্টর। 4 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন, এই যে ক্যালসিয়াম আয়নটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের 4 নম্বরের ফ্যাক্টর। এই যে প্রধান 1 2 3 4 ব্লাড ক্লটিং এর 13টা ফ্যাক্টরের ভেতরে এই 4টা ফ্যাক্টর হচ্ছে প্রধান। তো আমরা এটাকে সংক্ষিপ্তভাবে মনে রাখা দরকার, কারণ এটা অ্যাডমিশনে প্রচুর আসে। আমরা পড়তে পারি যে ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে। তার মানে হচ্ছে দেখো, ফুল পরে মানে কি, ফাইব্রিনোজেন, এটা হচ্ছে ফুল। পরে হচ্ছে তোমার প্রথমবিন, ফুল পরে। টুপ হচ্ছে টিস্যু ফ্যাক্টর, টতে হচ্ছে টিস্যু ফ্যাক্টর, এবং করে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে ফুল পরে টুপ করে মানে হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন বা হচ্ছে তোমার টিস্যু ফ্যাক্টর এবং ক্যালসিয়াম আয়ন। এই 4টা হচ্ছে প্রধান 4টা। যদি কখনো কোশ্চেন করে যে প্রধানত কয়টি ফ্যাক্টর রক্ততঞ্চনে ক্রিয়া করে, তখন কিন্তু 13টি বলা যাবে না, তখন বলতে হবে 4টি। এ বাদেও আমাদের আরো ফ্যাক্টর আছে, ওগুলোও পড়তে হবে। পাঁচ নাম্বার ফ্যাক্টর হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর। 5 নাম্বার হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর। এটার আরেকটা নাম বলা হয়ে থাকে যে প্রো অ্যাক্সেলারিন ফ্যাক্টর। প্রো অ্যাক্সেলারিন, প্রো অ্যাক্সেলারিন ফ্যাক্টর 6 নাম্বার ফ্যাক্টর। এখন আসো এই মেডিকেলের কোশ্চেনে বা হচ্ছে বোর্ডের কোশ্চেনে প্রচুর আসে যে রক্ততঞ্চনে কোন ফ্যাক্টরটি অনুপস্থিত। অনুপস্থিত মানে হচ্ছে যে এই ফ্যাক্টরটা আগে ধরে নেওয়া হয়তো যে এই ফ্যাক্টর আছে, রক্ততঞ্চনে কাজ করে, কিন্তু পরে দেখা গেছে যে আসলে এই ফ্যাক্টর রক্ততঞ্চনে কোনো প্রভাব বিস্তার করে না এবং এর কোনো কাজও নাই। তাহলে রক্ততঞ্চনে এর কোনো আসলে কি নাই, অস্তিত্ব নাই। তাহলে আমরা বলবো যে 6 নাম্বার ফ্যাক্টরের কোনো অস্তিত্ব নাই। তাহলে রক্ততঞ্চনে এর কোনো কি নাই, অস্তিত্ব নাই, বা এর কার্য এখনো প্রমাণিত না। তাহলে আমরা বলবো ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে। এখন যদি কোনো সময় জিজ্ঞাসা করে যে আসলে 6 নম্বর ফ্যাক্টরের নাম কি, আসলে এটা অনেকে বলে থাকে যে অ্যাক্সেলারিন। 5 হচ্ছে প্রো অ্যাক্সেলারিন আর এটা হচ্ছে অ্যাক্সেলারিন।
তো 7 নম্বর ফ্যাক্টর হচ্ছে স্ট্যাবল ফ্যাক্টর। স্ট্যাবল ফ্যাক্টর, এটার আরেকটা নাম আছে প্রো কনভার্টিং ফ্যাক্টর। 8 নাম্বার ফ্যাক্টর খুবই ইম্পর্ট্যান্ট, কারণ 8 নাম্বার ফ্যাক্টর অ্যাডমিশন প্রচুর আসে। এটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বলেই শেষ হয় না, অনেকে আবার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এও লেখে। আসলে এটাকে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ লেখার কারণ আছে, তার মানে এ যখন আছে তাহলে বিসিও আছে আমাদের। তাহলে 8 নাম্বার ফ্যাক্টর হচ্ছে আমাদের অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। 9 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ক্রিসমাস ফ্যাক্টর, CHRISMAS, ক্রিসমাস ফ্যাক্টর। এখানে একটু বলে নিই যে যদি কখনো কারো দেহে 8 নম্বর ফ্যাক্টরটা অনুপস্থিত থাকে তখন হিমোফিলিয়া এ ঘটে। হিমোফিলিয়া একটা ডিজিজ, তোমরা জানো যে হিমোফিলিয়া ডিজিজ কখন হয়, যখন এই দুইটা ফ্যাক্টর অনুপস্থিত থাকে। হিমোফিলিয়া টাইপ এ ঘটে যখন 8 নম্বর ফ্যাক্টর অনুপস্থিত থাকে, এবং হিমোফিলিয়া টাইপ বি ঘটে যখন হচ্ছে 9 নম্বর ফ্যাক্টর অনুপস্থিত থাকে। 9 নম্বর ফ্যাক্টরের আরেকটা নাম আছে, এবং তা হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। এরপরে চলে আসো 10, 11, 12 নম্বর ফ্যাক্টর। এরপর হচ্ছে আমাদের 10 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, কিন্তু এর একটা বহুল প্রচলিত নাম আছে, এবং তা হচ্ছে যে স্টুয়ার্ট প্রোর ফ্যাক্টর। স্টুয়ার্ট, STUART। 11 নাম্বারকে আমরা বলি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, কিন্তু এর আরেকটা নাম আছে, এবং তা হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। বারো নম্বর ফ্যাক্টর হচ্ছে হেগম্যান ফ্যাক্টর, এবং সর্বশেষ 13 নম্বর ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই ছিল আমাদের রক্ততঞ্চনের মোট 13টি ফ্যাক্টর, এবং 13টি ফ্যাক্টরের ভিতরে প্রধান হচ্ছে প্রথম 4টি ফ্যাক্টর। এরপরে আমরা শিখব যে রক্ততঞ্চন কৌশল, আমাদের দেহের কোথাও কেটে গেলে কিভাবে রক্ততঞ্চন ঘটে বা ব্লাড কোয়াগুলেশন ঘটে। আসলে ব্লাড কোয়াগুলেশন একটি জটিল, মোটামুটি ব্লাড কোয়াগুলেশন মোটামুটি একটি জটিল প্রক্রিয়া। তবু মোটামুটি তোমাদের বইয়ে খুব অল্প ভাষায় দেওয়া আছে, অল্প ভাষায় সহজ করে বলা হয়েছে, আমি সেভাবে বলার চেষ্টা করব। কিন্তু ব্লাড কোয়াগুলেশনে কিন্তু দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। সেই বিষয়ে দিয়ে আমি না গেলাম, আমি একটা নর্মালি জেনারেলাইজড পাথওয়ে বললাম। সেটা হচ্ছে যে তোমাদের বই অনুসারে ব্লাড কোয়াগুলেশন প্রসেসের ভিতরে প্রথমে যেটা ঘটে সেটা হচ্ছে যে যদি কখনো কেটে যায়, ধরো তোমাদের রক্তনালীর কোনো জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধরো রক্তনালীর এই অংশটুকু কেটে গেছে, এই অংশ কেটে যাওয়ার কারণে এদিকে ব্লাড ফ্লো হচ্ছে, রক্তনালীর ভেতরে বিদ্যমান
যে অনুচক্রিকাগুলো আছে, ওই অনুচক্রিকাগুলো তোমার ওই ক্ষতস্থানে যুক্ত হয়ে যায়, কিন্তু যুক্ত হওয়ার আগে তারা নিজেদের শেপ চেঞ্জ করে ফেলে এবং অনেকগুলো ক্ষণপথ সৃষ্টি করে, তারা অনেক বেশি স্ফীত হয়ে যায়। কেন এটা হয়, কেন আগে হয় না, কেন অন্তঃপ্রাচীরে পূর্বে লাগে না? কারণ হচ্ছে হেপারিনের উপস্থিতি। বিভিন্ন অ্যান্টিকোয়াগুলেন্টের কারণে অনুচক্রিকাগুলো কখনোই আমাদের অন্তঃপ্রাচীরের গায়ে লেগে থাকে না, রক্তের অন্তঃপ্রাচীরের গায়ে লেগে থাকে রক্তনালীর। কিন্তু যখন তোমার কোনো স্থানে কেটে যায়, তখন রক্তের ভেতরে কোলাজেন প্রোটিন নামক এক ধরনের প্রোটিন আছে, এই কোলাজেন প্রোটিনের সংস্পর্শে এসে কি করে আমাদের ক্ষতস্থানে বা আমাদের অন্তঃপ্রাচীরে অনুচক্রিকাগুলো লেগে যায়, স্টিকি হয়ে যায়। কিন্তু স্টিকি হওয়ার আগে তারা তাদের নিজের দেহের আকৃতি অনেক বড় করে ফেলে, স্ফীত হয়ে যায় এবং অনেকটা ফ্লাসিড হয়ে যায়, এবং তারা কিন্তু ক্ষণপথ সৃষ্টি করে ফেলে। ধরো অনুচক্রিকা আগে এদিকে যাচ্ছিল 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 এবং কোলাজেনের সংস্পর্শে আসার কারণে, কোলাজেনের উপস্থিতির কারণে তারা এখন কি করে, এইখানে আসার আগে তারা নিজেদের শেপ চেঞ্জ করে ফেলে, আরো বড় হয়ে যায়, ক্ষণপথ সৃষ্টি করে, ক্ষণপথ সৃষ্টি করে, এরকম করে এখানে একটা লেগে গেল। চিত্রতে ভালো বোঝা গেল না? একটু বড় করে দেখাই। ধরো এইখানে অনুচক্রিকাগুলো ক্ষণপথ সৃষ্টি করে এবং এরকম আরো বড় হয়ে যায়, ফ্লাসিড তৈরি করে। তখন এই অনুচক্রিকা এবং এই যে ক্ষতিগ্রস্ত টিস্যু আছে, এই ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে তোমার কিছু ফ্যাক্টর নিঃসৃত হয়, কিছু ফ্যাক্টর নিঃসৃত হয় এবং এডিপি নিঃসৃত হয়, এডিপি। তাহলে এই অনুচক্রিকা এবং এই ক্ষতিগ্রস্ত টিস্যুতে যে এডিপি নিঃসৃত হয়, সেই এডিপিগুলো রক্তে বিদ্যমান আরও যে অনুচক্রিকাগুলো আছে, এই অনুচক্রিকাগুলোকেও এইখানে আসতে বলে, তারা ডাকে। একটা অনুচক্রিকা যখন ওই ক্ষতস্থানে পৌঁছে যায়, তখন সেখান থেকে এডিপি নিঃসৃত হয়, সেই এডিপিটা কি করে আরও অনুচক্রিকাদের একসাথে ওই ক্ষতস্থানে নিয়ে যায় এবং প্রত্যেকটা অনুচক্রিকা তখন এইরকম নিজের দেহকে স্ফীত করে ফেলে এবং তারা হচ্ছে এই ক্ষতস্থানে একের পর এক জড়ো হতে থাকে। মানে বুঝতে পারতেছো যে কোথাও ধরো পানির লাইন ছিদ্র হয়ে গেছে, তুমি সেখানে কি করতেছো, একটা একটা করে ইটা দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করতেছো, তাই না? তো তাহলে প্রথমে কি ঘটলো, যে অনুচক্রিকা তোমার কোলাজেন এর কারণে ক্ষতস্থানে স্ফীত হয়ে এবং ক্ষণপথ সৃষ্টি করে অন্তঃপ্রাচীরে যুক্ত হয়, রক্তনালীর অন্তঃপ্রাচীরে যুক্ত হয়। এরপরে ওই অনুচক্রিকা হতে এবং ওই ক্ষতিগ্রস্ত টিস্যু হতে এডিপি নিঃসৃত হয় এবং আরও অনুচক্রিকাকে আকৃষ্ট করে ওই ক্ষতিগ্রস্ত এলাকায়। মানে মনে করো যে কোথাও পানির লাইন ছিদ্র হয়ে গেছে, তুমি অনেকগুলো কি করতেছো, ইটা বা ইট দিয়ে তোমার হচ্ছে ওইখানে রিপেয়ার করার চেষ্টা করতেছো। এরপরে কি হয়, এরপরের প্রসেসগুলো আরো মজার। চেষ্টা করবো যে তোমাদের অ্যানিমেশন দিয়ে জিনিসটা আরো ভালো করে বোঝানোর, যাতে তোমার সারা জীবন মনে থাকে জিনিসটা। অনেকে বলতে পারো যে সারা জীবন মনে রাখার দরকার নেই, শুধু এইচএসসিটা পার হলেই হয়ে যায়। আসলে তা না, তুমি যখন মেডিকেলে হয়তো যদি পড়ো বা অনেক মেডিকেল রিলেটেড সায়েন্সে পড়ো, সাবজেক্টে পড়ো, সবসময় এটা কাজে লাগবে। তো দেখো, এরপরে 3 নম্বর প্রসেসটা হচ্ছে আমাদের এই যে থ্রোম্বোসাইট বা তোমার অনুচক্রিকা এবং এই ক্ষতিগ্রস্ত
টিস্যুগুলো থেকে যে ফ্যাক্টরগুলো নিঃসৃত হয় সেগুলা আমাদের যে টিস্যু ফ্যাক্টরগুলো আছে, টিস্যু ফ্যাক্টর এবং হচ্ছে থ্রম্বোসাইট ফ্যাক্টর, এরা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে একটা পদার্থ নিঃসৃত করে, তার নাম হচ্ছে থ্রোম্বিন অ্যাক্টিভেটর। থ্রোম্বিন অ্যাক্টিভেটর এরা কি করে, প্রথমবিন থেকে আমাদের রক্তে বিদ্যমান প্রথমবিন মানে হচ্ছে নিষ্ক্রিয় প্লাজমা প্রোটিন, এই নিষ্ক্রিয় প্লাজমা প্রোটিনকে সক্রিয় প্লাজমা প্রোটিনে পরিণত করে, যেটার নাম হচ্ছে থ্রোম্বিন। তাহলে এরা কি করে, তখন তখন আরেকটা কাজ ঘটে, তা হচ্ছে যে টিস্যু ফ্যাক্টর, আমাদের যে টিস্যু ফ্যাক্টর আছে, ধরো এখানে টিস্যু ফ্যাক্টর এবং থ্রোম্বোসাইট ফ্যাক্টর এবং অনুচক্রিকা ফ্যাক্টরগুলো, থ্রোম্বোসাইট ফ্যাক্টর এরা কার সাথে যুক্ত হয়, ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়। এরা ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়, ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে এরা তৈরি করে প্রথমবিন অ্যাক্টিভেটর। এই প্রথমবিন অ্যাক্টিভেটর কি করে, এই প্রথমবিন অ্যাক্টিভেটরের কাজ হচ্ছে আমাদের যে প্রথমবিন আছে নিষ্ক্রিয় অবস্থায় রক্তের ভিতরে, সেই প্রথমবিনকে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করা। তাহলে আমরা কি পাইলাম, যে এই ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে টিস্যু ফ্যাক্টর এবং থ্রোম্বোসাইট, এই অনুচক্রিকাগুলো থেকে থ্রোম্বোসাইট ফ্যাক্টর নিঃসৃত হয় এবং ক্যালসিয়াম আয়নের প্রভাবে সাথে যুক্ত হয়ে এরা কি করে, প্রথমবিন অ্যাক্টিভেটর রিলিজ করে। এই প্রথমবিন অ্যাক্টিভেটর রিলিজ করার পরে এই প্রথমবিন অ্যাক্টিভেটর কি করে, প্রথমবিনকে সক্রিয় প্লাজমা প্রোটিন থ্রোম্বিনে পরিণত করে। এরপরে তোমার এই যে থ্রোম্বিন, এই থ্রোম্বিনের কাজ হচ্ছে আমাদের দেহের রক্তের নালীতে এক ধরনের দ্রবণীয় প্লাজমা প্রোটিন থাকে, তার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। এটা কিন্তু হচ্ছে দ্রবণীয় ফাইব্রিনোজেন, এটাকে সে কি করে, অদ্রবণীয় ফাইব্রিনে পরিণত করে। অদ্রবণীয় ফাইব্রিন হচ্ছে আঁশের মতো, অনেকটা পাটের আঁশ আছে না, ওইরকম আঁশের মতো। তাহলে কি হয়, যে অদ্রবণীয় ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনোজেন কিন্তু হচ্ছে আমাদের রক্তের দ্রবণীয় প্লাজমা প্রোটিন। এই ফাইব্রিনোজেন থেকে এই থ্রোম্বিনের কাজ হচ্ছে এই ফাইব্রিনোজেন, দ্রবণীয় ফাইব্রিনোজেনকে অদ্রবণীয় ফাইব্রিনে তৈরি করা। অদ্রবণীয় এবং এটা কিসের মতো, পাটের আঁশের মতো, মানে হচ্ছে সুতার মতো। তাহলে তুমি একটা সুতা পাইলা, এখন তুমি যদি ওই ইটগুলোকে সুতা দ্বারা বেঁধে একদম সিল করে দাও, তাহলে কি আর পানি পড়বে? অনুরূপভাবে আমাদের এইখানে অনুচক্রিকাগুলোর মাঝে এখন হচ্ছে তোমার একটা স্ট্রাকচার চলে যাবে, সুতার স্ট্রাকচার, আঁশের স্ট্রাকচার, যেন হচ্ছে এগুলো আরো স্টেবল হয়ে যায়, অনেক স্টেবল হয়ে যায়। যে স্টেবল বলতেছি, স্টেবল হওয়ার পেছনে, এগুলোর পিছনে আরও কিন্তু ফ্যাক্টর কাজ করে। আমাদের 7, 8, 9, 10, এখানে কিন্তু আরও 7, 8, 9, 10 ফ্যাক্টরের কাজ আছে, কিন্তু আমরা এগুলো স্কিপ করে গেলাম কারণ তোমাদের লেভেলে এগুলো লাগবে না। এই প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি করার সময় আমার 7, 8, 9, 10 লাগে, এই থ্রোম্বিনের তৈরি করার সময় 7, 8, 9, 10 লাগে। তারপরে হচ্ছে তোমার ফাইব্রিন যেটা আছে, ফাইব্রিনকে কিন্তু স্টেবল করার জন্য আমাদের আরেকটা ফ্যাক্টরের প্রয়োজন, তা হচ্ছে 13 নম্বর ফ্যাক্টর। 13 নম্বর ফ্যাক্টরের নামই দেখো তুমি, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই ফাইব্রিন মোনোমার আমরা যেটা পাইলাম সেটা কিন্তু হচ্ছে ফাইব্রিন মোনোমার হচ্ছে, ধরো এইটা আমাদের ফাইব্রিন প্রোটিন, এটা হচ্ছে একটা মোনোমার। তো অনেকগুলো যদি আমি এরকম যুক্ত করে দিই ফাইব্রিন মোনোমারকে, তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে ফাইব্রিন পলিমার। এটা হচ্ছে আমার মোনোমার এবং এটা হচ্ছে পলিমার। তাহলে আমাদের ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর আসবে এবং ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর এসে কি করবে, ফাইব্রিন মোনোমারকে আমাকে তৈরি করবে হচ্ছে ফাইব্রিন পলিমারে।
এবং সেখান থেকে তৈরি হবে ফ্লাভিন জালক। এই ফ্লাভিন জালকই হচ্ছে আমার দরকার। তাহলে এরপরে কি ঘটবে? এরপরে ঘটবে হচ্ছে ফাইব্রিন মনোমার হতে তৈরি হবে হচ্ছে ফাইব্রিন পলিমার, এবং সেখান থেকে তৈরি হবে ফাইব্রিন জালক। এবং এখানে আমাদের 13 নম্বর ফ্যাক্টর কিন্তু কাজ করে। 13 নম্বর ফ্যাক্টর কাজ করে। আমাদের 13 নম্বর ফ্যাক্টর কাজ করে, কারণ 13 নম্বর ফ্যাক্টরের নামই হচ্ছে তোমার ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তো এই ফ্লাভিন জালক যেটা আমরা পাইলাম, এই ফ্লাভিন জালক যখন এখানে চলে যাবে, তখন আমাদের এগুলো অণুচক্রিকা দিয়ে ফিল হয়ে গেছে এবং মাঝে মাঝে কি আছে, ফ্লাভিন জালক আছে। তখন আলটিমেটলি তুমি যেটা পাবা সেটা হচ্ছে যে রক্ত পড়া দেখবা যে বন্ধ হয়ে গেছে। রক্ত পড়া কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তো আমরা এইভাবে বলতে পারি রক্ততঞ্চনকে, যে রক্তে দ্রবণীয় ফ্লাভিনোজেনকে যে প্রক্রিয়ায় অদ্রবণীয় ফ্লাভিনে তৈরি করে রক্ত পড়াকে বন্ধ করা হয় তাকে আমরা রক্ততঞ্চন বলি, তাই না? তো এই যে ক্লট হইলো, এই যে রক্ত জমাট বাঁধলো, এই ক্লটের ওপরে দেখবা তুমি যখন রক্ত জমাট বাঁধে, তুমি দেখবা যে এখানে উপর দিকে একটা তরল পদার্থ সিরাম বের হয়, তাই না? এই সিরামের বৈশিষ্ট্য হচ্ছে, এই সিরাম হচ্ছে এক ধরনের তরল রক্তরস, কিন্তু যেখানে আমার কি নাই, কোনো ফাইব্রিনোজেন নাই, কারণ ফাইব্রিনোজেন তো আটকা পড়ে গেছে, এবং কিছু রক্ততঞ্চন ফ্যাক্টর থাকে না এখানে। দেখো অ্যানিমেশনে দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত এরিয়াতে কোলাজেন তন্তু বের হয়ে আছে এবং তার সাথে অণুচক্রিকা লেগে গেল। অণুচক্রিকা কিভাবে লেগে যায়? কোলাজেন তন্তুর রিসেপ্টরের সাথে অণুচক্রিকার নিজস্ব রিসেপ্টর যখন বাইন্ড করে তখন পরস্পর তারা আটকে যায়, এবং অণুচক্রিকায় অনেক এডিপি থাকে। এই এডিপিগুলো যখন নিঃসৃত হয় তখন তারা অন্যান্য অণুচক্রিকায়ও ডাকে, এবং দেখো অণুচক্রিকা তার নিজের আকৃতি চেঞ্জ করে ফেললো, ক্ষণপথ সৃষ্টি করলো, স্ফীত হয়ে গেল। এখন একটা অণুচক্রিকা থেকে অসংখ্য এডিপি বের হবে এবং এই এডিপিগুলো অন্যান্য অণুচক্রিকা রিসেপ্টরকে সক্রিয় করবে। ফলে ওই ক্ষতিগ্রস্ত এরিয়ার আশেপাশে যত অণুচক্রিকা প্রবাহিত হবে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত এরিয়াতে যুক্ত হয়ে যাবে এবং প্রত্যেকে স্ফীত হয়ে যাবে, যার কারণে রক্ত জমাট বাঁধা খুব দ্রুত হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে হলুদ রঙের এটা হচ্ছে ফ্লাভিন জালক কিন্তু ক্ষতিগ্রস্ত এরিয়াতে একটা স্ট্রাকচার প্রদান করে যেন অণুচক্রিকাগুলো খুব টাইটভাবে থাকতে পারে যুক্ত হয়ে, এবং রক্ত পড়া